শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 12তম BCS প্রিলিমিনারি গণিত মানসিক দক্ষতা অংশ সমাধান করব। আমি ইতিমধ্যে আপনার 10ম এবং 11 BCSগুলো দিয়ে দিয়েছি। তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ 40তম BCS পর্যন্ত সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আপনার BCS প্রিপারেশনকে জোরালো করতে ভিডিওগুলো দেখতে থাকুন। দেখুন, আজকে 1 নম্বরে যে প্রশ্নটা রাখা আছে, এখানে একটা মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক। এখানে ধারা একটা দেওয়া আছে, বলা হচ্ছে 8, 11, 17, 29, 53, বলছে পরবর্তী সংখ্যাটি কত হবে। তো এখানে আমরা যদি সম্পর্কটা দেখি, মূলত এই অঙ্কগুলো আপনার সামনের সম্পর্ক থেকে পরবর্তী সম্পর্ক অনুযায়ী আপনার অ্যান্সার বের করতে হয়। যেমন দেখুন, 8 আর 11-র মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখুন বিভিন্নভাবে সম্পর্কটা হতে পারে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা স্কোয়ার। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? দেখুন 3। আবার 17 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে কত হয়? 6। আবার 29 থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 12। 53 থেকে যদি 29 বিয়োগ করি আমরা তাহলে এখানে হয় 24। এখন বিষয়টা হচ্ছে এখানে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা এখানে বিয়োগ করতে পারতেছি না, কিন্তু আমরা এখানে একটা সম্পর্ক দেখতেছি। দেখুন, এই যে নিচে 3, 6, 12, 24 মানে বৃদ্ধি পাচ্ছে, এদের ডিফারেন্সটা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে বৃদ্ধি পাচ্ছে? প্রথমে যে সংখ্যাটা, এরপরে তার দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, তারপর আবার তার দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। মানে দেখুন, 3-এর পরে 6, 6-এর ডবল কত? 12, 12-এর ডবল কত? 24। তাহলে এবার 24-এর ডবল বা 24-কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 48। মানে এরপরে যে সংখ্যাটা বৃদ্ধি পাবে সেটা হবে আপনার 48। এটা আমরা বুঝে গেছি। তো খেয়াল করুন, আমরা যদি এবার যোগ করে দিই, যে 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 6 যোগ করলে আপনার হবে 17, মানে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 17-এর সাথে 12 যোগ করলে 29, 29-এর সাথে 24 যোগ করলে 53। তার মানে 53-এর সাথে এই 48 যোগ করলে আমরা ঠিক পরের সংখ্যাটা পেয়ে যাব। তো 53 আর 48 যদি আমরা যোগ করি, 8 আর 3 11, 8 আর 2 10, মানে এখানে আপনার হয় আপনার 101 হয় আপনার এই প্রশ্নের অ্যান্সার। তার মানে হচ্ছে এই ধারাটার পরবর্তী পদটা হবে আপনার 101। তো অপশন কতে দেওয়া আছে 101। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা মিশ্র অনুপাতের একটা অঙ্ক। দেখুন, মিশ্র অনুপাতের একটা অঙ্ক। তো এখানে বলা হচ্ছে যে আপনার 5:18, আবার 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত, এটা বের করতে বলছে। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনুপাত মানে কিন্তু আপনার তুলনা, এবং সেই তুলনাগুলোর মধ্যে কমন কিন্তু মান থাকবে না। প্রকৃত অনুপাতের মধ্যে যেমন 5 আর 18, এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই, মানে এরা পরস্পর সহমৌলিক সংখ্যা হইতে হবে। সহমৌলিক মানে যাদের মধ্যে কোনো কমন উৎপাদক থাকে না। যেমন 5 আর 18 কোনো সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ করা যায় না, 7, 2-কেও ভাগ করা যায় না। কিন্তু 3, 6 দেখুন, এরা কিন্তু কমন উৎপাদক এদের মধ্যে আছে, দুইজনের মধ্যেই 3 আছে, মানে আমরা দুইটাকেই 3 দ্বারা ভাগ করতে পারি। যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে আপনাকে সেটা প্রকৃত অনুপাত বানাইতে হবে। তো দুইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3-কে 3 দ্বারা ভাগ করলে হবে 1 অনুপাত, 6-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। তার মানে এখানে অনুপাতটা দাঁড়ায় আপনার 1:2। এবার আমরা মিশ্র অনুপাতটা বের করতে পারবো। মিশ্র অনুপাতের সিস্টেমটা হচ্ছে 3টা অনুপাত থেকে আপনাকে একটা অনুপাত বানাইতে হবে। সেক্ষেত্রে এই প্রথম, এটা পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। তো পূর্ব রাশিগুলো পূর্বেই গুণ করতে হবে। যেমন প্রথম অনুপাতে পূর্বের রাশি আছে 5, তারপরে কত আছে দেখুন 7, তারপরে ইন্টু, তারপরে কত, এই নতুনটা নিতে হবে, ইন্টু 1 আছে। ক্লিয়ার? এরপরে আপনার অনুপাত চিহ্ন দেবেন। এবার উত্তর রাশি মানে পরের রাশিগুলো দেখুন কী কী আছে, 18 অনুপাত, এখানে আছে 2 এবং লাস্টেও আছে আপনার 2। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করে দিই, গুণ করে দিই, তাহলে আমাদের নতুন মিশ্র অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে 5 7 35 অনুপাত 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তার মানে আমাদের মিশ্র অনুপাত হবে 35:72। তাহলে অপশন গতে দেওয়া আছে 35:72। এর পরের প্রশ্নটাতে খেয়াল করুন, এখানে 3 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 1/3 অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি 75% নাম্বার পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? বিষয়টা হচ্ছে প্রশ্ন বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমাদেরকে স্টেপ ওয়াইজ করতে হবে। দেখুন, বলছে ক সংখ্যক প্রশ্নের মধ্যে 20টি প্রশ্নের মধ্যে, মানে ক সংখ্যক প্রশ্ন ছিল। আচ্ছা, ক সংখ্যক প্রশ্ন ছিল, এর মধ্যে প্রথম 20টি নিয়ে কনসিডার করতেছে। প্রথম 20টার মধ্যে 15টা নির্ভুল উত্তর দিচ্ছে। আচ্ছা, প্রথম 20টা যদি আমরা বাদ দিই, মানে মূলত মোট প্রশ্ন কয়টা? ক,
তাহলে এই প্রথম 20টা যদি আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট প্রশ্ন কত থাকবে? এই ক থেকে ওই 20 বাদ দিলে মূলত অবশিষ্ট প্রশ্নটা থাকবে। এখন কথা হচ্ছে আপনাকে বলছে যে নির্ভুল যে উত্তরটা দিয়েছে সেখান থেকে সে 75 ভাগ নাম্বার পায়। তো খেয়াল করুন, প্রথমত নির্ভুল উত্তর দিয়েছে কত? প্রশ্ন মতে প্রথমত নির্ভুল উত্তর দিয়েছে, দেখেন 20টার মধ্যে কয়টা দিয়েছে? 15টা নির্ভুল উত্তর দিয়েছে। এরপরে বলছে যে বাকি যা প্রশ্ন রইল, বাকি প্রশ্ন কত রইল? ক মাইনাস 2 আপনার 20। তো বাকি প্রশ্ন থেকে সে 1/3 অংশ রাইট করলো। তাইলে এই ক মাইনাস 20-এর 1/3 মান এটা কি? উপরে এই ক মাইনাস 20 হবে ক মাইনাস 20 আর নিচে হবে কত? 3। মানে ক মাইনাস 20-এর 1/3 মানে হচ্ছে ক মাইনাস 20 ডিভাইডেড বাই 3। এটা কিন্তু সে সঠিক উত্তর দিয়েছে। আর এই টোটাল সঠিক উত্তর দিয়ে মূলত সে শতকরা 75 ভাগ নাম্বার পেয়েছে। কার শতকরা 75 ভাগ নাম্বার পেয়েছে? মোট প্রশ্ন যে ক ছিল, ক এর 75 ভাগ নাম্বার পাইছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ক এর 75% নাম্বার পাইছে। 75% মানে কি? শতকরা 75 মানে 75%, আর পার্সেন্টেজটা আমরা উঠে দিলে 100 দ্বারা ভাগ করতে হবে, এরকম বিষয়। মূলত এটা সমীকরণ, এখান থেকে ক এর মান বের করলে বলছে প্রশ্নের সংখ্যা কত ছিল সেটা বের হয়ে যাবে। তো এর পরের লাইনে আমরা যেটা করতে পারি, নর্মাল ক্যালকুলেশন করব আমরা। এটা লসাগুটা কত হয় দেখুন, নিচে 3 আছে মানে 3 লসাগু, 3 15 45, তারপরে প্লাস 3 দিয়ে ভাগ করলে আপনার 1 হয়, উপরে ক মাইনাস 20, আর ডান পাশে দেখুন এই 75-কে 25 দ্বারা ভাগ করলে 3 হয়, আর এটা হয় 4। তার মানে উপরে আপনার থাকে 3 ক ডিভাইডেড বাই 4। আমাদের বের করতে হবে ক এর মান। আচ্ছা, এরপরের লাইনে আমরা উপরে ক্যালকুলেশন করতে পারি। দেখুন উপরে 45 থেকে 20 বাদ দিলে 25 হয়, 25 প্লাস ক ডিভাইডেড বাই 3 সমান সমান কত হবে? 3 ক বাই 4 হবে। তো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, বজ্র গুণ করি, তাহলে দেখুন 3 দিয়ে 3 ককে গুণ করলে কত হবে? 9 ক সমান সমান 4 দিয়ে 25-কে গুণ করলে হবে 100, প্লাস 4 দিয়ে এই ককে গুণ করলে হবে 4 ক। আমরা ক এর মান বের করবো। তো দেখুন এই 4 ক এসে বাম পাশে 9 ক এর সাথে বিয়োগ করলে কত ক থাকবে? 5টা ক থাকবে, সমান সমান হবে কত? 100। আমাদের বলছে ক এর মানটা কত, তাহলে অতএব ক ইকুয়াল টু এই 5 যদি ডান পাশে গিয়ে 100 এর সাথে ভাগ হয়ে যায় তাহলে কত হবে? 5 20 100 মানে 20। তাহলে আমাদের মূলত মোট প্রশ্নের সংখ্যা হবে কতটা? মোট প্রশ্ন হবে 20। তাহলে অপশন খ তে দেওয়া আছে মোট প্রশ্ন 20। তাহলে অ্যান্সার হবে আপনার এই খ। এরপরে একটা গতিবেগের অঙ্ক দেওয়া আছে। দেখুন নৌকার স্রোতের অঙ্ক। নৌকা স্রোতের অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখুন, বলছে যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? তো বন্ধুরা, নৌকা ও স্রোতের, নৌকার বেগ 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার মানে 10 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা বলুন, অনুকূলে বেগ মানে কি জানেন? অনুকূলে বেগ মানে হচ্ছে যে নৌকার বেগ এবং স্রোতের বেগটা যোগ হবে, মানে স্রোত যেদিকে যাবে সেই দিকের বেগটাকেই মূলত বলা হবে অনুকূলে বেগ। তো নৌকার স্রোতের যোগফল কত? নৌকার বেগ 10 আর স্রোতের বেগ 5, তাহলে 10 আর 5 কত? 15। এটা হচ্ছে আপনার অনুকূলে বেগ। আর প্রতিকূলে মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে আসবেন। যখন স্রোতের বিপরীতে আসবেন তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিতে হয়। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এটা হচ্ছে প্রতিকূলে বেগ। বিষয়টা হচ্ছে যাওয়ার সময় একটা সময় লাগবে এবং আসার সময় সময় লাগবে, এই 45 কিলোমিটার যদি পথ অতিক্রম করতে চায়। আর সেই মোট সময় কতটুকু সেটাই আপনাকে বের করতে হবে। তো এখানে এই একটা চিত্র দিয়েছে আমি, দেখুন ডিএসটি, ডিতে ডিস্টেন্স, এসটি হচ্ছে স্পিড মানে বেগ, আর টিতে হচ্ছে আপনার সময়। তো এখান থেকে আমরা টি এর মান যদি বের করতে চাই তাহলে ডি বাই এস, টি এর মান বের করতে চাইলে কী হবে? ডি বাই এস। তো প্রথমে যাওয়ার সময় টি কতটুকু হবে? দূরত্ব কত আছে? 45, এবং আপনার এসটা হচ্ছে গতিবেগ, গতিবেগ অনুকূলে কত ছিল? 15। এবং আপনার মোট সময় যদি আমরা বলতে চাই, যে মোট সময় যদি বলতে চাই তাহলে যোগ করতে হবে। এবার যখন আপনি ফিরে আসবেন দূরত্ব তো আপনার এই 45-এই থাকবে, কিন্তু এবার যে গতিবেগটা কত, প্রতিকূলে বেগটা কত? 5, এই 5 দ্বারা ভাগ করবেন। তার মানে এটা আসলে আমরা টি এর মান বের করতেছি। আমরা যদি এখানে থেকে টি এর মান বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু কি হয়? ডি বাই এস হয় না? মানে ডিস্টেন্স আপন স্পিড, মানে দূরত্বকে সময় দ্বারা স্পিড দ্বারা ভাগ করলে, গতিবেগ দ্বারা ভাগ করলে মূলত সময় পাওয়া যাবে। আমরা এটা টোটাল সময়টা বের করতে চাচ্ছি। তো এভাবে মোট সময়টা আমরা বের করতে পারবো, মানে যাওয়ার সময় সময় লাগছে এটা আর আসার সময় লাগছে এটা।
15 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি 3 15 45 প্লাস 5 দিয়ে 45কে ভাগ করলে হয় 5 লং 45, যোগ করলে হবে 9 আর 3 12। সবটাই ঘন্টায় দেওয়া আছে, সুতরাং এই 12 ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে নৌকা এই নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার ফিরে আসতে মোট সময় লাগে আছে আপনার 12 ঘন্টা। এরপরে যে প্রশ্নটা আছে দেখুন, এর প্রশ্নে বলা হচ্ছে যে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? বিষয়টা হচ্ছে এই অঙ্কটা করার জন্য আপনাকে লসাগু করতে হবে। এরপরে পরের স্টেপটা আমি বলে দিতেছি, মানে এই যে 8, 10 এবং 12 এটা লসাগু বের করবে। তো লসাগু যদি বের করি ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 2 দ্বারা জোড় সংখ্যা ভাগ করা যায়, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দ্বারা দেন, তাহলে এখানে কত হবে 2 দুগুণে 4, 5কে যায় না এবং এটাকে দিলে হয় 3। এরপর দেখুন আর কোনো কমন উৎপাদক দিয়ে ভাগ করা যায় না। এরপরে যে কথা হবে, আমরা লসাগু করলে কি করতাম? লসাগু করলে এই বাহিরের মৌলিক সংখ্যাগুলো সব গুণ করে দিতাম, মানে এই যে 2 × 2 × 2 × 5 × 3। বিষয়টা হচ্ছে শুধু লসাগু হলে এটা আপনার অ্যান্সার হতো, কিন্তু বলতেছে যে ওই স্কুলের ছাত্রদেরকে কি করা যাবে, বর্গাকারেও সাজানো যাবে। বর্গাকারে সাজানো যাবে মানে এখানে যে উৎপাদকগুলো আমরা পাবো সেই উৎপাদকগুলোকে স্কোয়ার দিয়ে লেখা যাবে। তো যেটাকে স্কোয়ার দিয়ে লেখা যায় এমনিতেই সেটা লিখে ফেলবেন। যেমন আমরা এই 2টা 2 যদি করি, দেখেন তো এই 2টা 2 এর উপর স্কোয়ার দেওয়া যায়, ইন্টু এর পরেগুলোতে খেয়াল করুন এই 2 এর উপর স্কোয়ার দেওয়ার সিস্টেম আছে নাই, আবার 5 এর উপর স্কোয়ার দেওয়ার সিস্টেম নাই, মানে 2টা 5 থাকতে হবে। তো 3 এর সাথেও একটাই 3 আছে। এখন কথা হচ্ছে আপনাকে তো সাপোজ বলছে যে বর্গাকারও যদি সাজাইতে চায় তাহলে কতজন ছাত্রছাত্রী লাগবে বা কতজন ছাত্রছাত্রী আছে। তাহলে দেখুন প্রথমটা এমনিতেই যাচ্ছে, এটাতে এক্সট্রা 2 নেওয়া লাগবে না, কিন্তু পরেরগুলোতে আপনার এক্সট্রা সংখ্যা নিয়ে স্কোয়ার বানাইতে হবে। যেমন একটা 2 আছে আর একটা 2 আমরা এক্সট্রা নিয়ে নিলাম আমাদের প্রশ্নের অ্যান্সার বের করার জন্য। এই 5 আছে, 5 এর উপর স্কোয়ার দিলাম এবং 3 এর উপর স্কোয়ার দিলাম। এগুলো কিন্তু আমরা এক্সট্রা সংখ্যা নিতেছি, কারণ আমাদের বর্গাকারে সাজানো যাবে মানে এটাকে বর্গমূল করা যাবে। এইটা ক্যালকুলেশন করলে যে সংখ্যাটা পাবো আমরা সেটাই হবে মূলত ওই স্কুলের ছাত্র সংখ্যা। সকল অঙ্ক যখন এরকম বর্গাকারে থাকবে চাবে তখন এই সিস্টেমে করবেন। তো মূলত আমরা যদি এটা গুণ করি, আপনার এটা 2 দুগুণে 4 হয়, ইন্টু 2 দুগুণে 4, 5 5 25 ইন্টু 3 3 9। তো এটা আমরা যদি গুণ করে দিই, টোটাল অংশটা গুণ করলে আপনার হয় 3600। তো বন্ধুরা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে যে আপনার স্টুডেন্ট সংখ্যা হবে আপনার অপশন ক অনুযায়ী 3600। এখন বিষয়টা হচ্ছে এরপরে আমি যে অঙ্কটা রাখছি এখানে 6 নাম্বার যে অঙ্কটা রাখা আছে, তো 6 নম্বর অঙ্কটাতে দেখুন এখানে বলতেছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? তো এই অঙ্কটা বন্ধুরা আমি ইতিমধ্যে 10ম BCS পার্ট 2-তে সমাধান দিয়ে দিয়েছি। তো আপনাদের যাদের এই অঙ্কটা বোঝার দরকার তারা আপনারা চাইলেই আপনার ভিডিওতে গিয়ে ভিডিও লিস্ট থেকে বা BCS লিস্ট থেকে আপনি 10ম BCS-এর পার্ট 2-তে গেলে এই ভিডিওটার সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ভিডিওগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আশা করি আপনারা চাকরির প্রিপারেশনে অনেক এগিয়ে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।